আগামীকাল ফজরের পর আমবাগানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলিগ জামায়াতের ৫৪তম বিশ্ব ইজতেমা। মাঠে আছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। সীমান্তে জন্ম নেওয়ার কারণে মরতে হচ্ছে চোরাকারবারি হিসেবে ক্ষোভ ঠাকুরগাঁয়ের বহরমপুর গ্রামবাসীর। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুসজ্জায়। চাকচিক্যপূর্ণ বেসরকারি হাসপাতালের সুযোগ সুবিধা থাকলেও মিলছে না সুচিকিৎসা। হয়রানি ও মৃত্যু ভয়ে রোগীরা বিদেশমুখী। হাসপাতালের মৃত্যুর তদন্তের পরামর্শ বিশেষজ্ঞদের। পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের ভেলায় চড়ে মানব মনে আসে চিরায়ত ভালোবাসা। ধরা দেয় নানা আবেশে। ভালোবাসা দিবসে সমুদ্র সৈকতে কক্সবাজারে হাজারো মানুষের ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। আগামীকাল ফজরের নামাজের পর আমবাগানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলিগ জামায়াতের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন হাজারো মুসল্লি। যোগ দিয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরাও। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাবলিগ জামায়াতের বিবদমান দু গ্রুপের সম্মতিতে প্রথম পর্ব ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আখিরি মোনাজাতের পর তারা ইজতেমা মাঠ বুঝিয়ে দেবেন প্রশাসনের কাছে। ১৭ ফেব্রুয়ারি ভোরে শুরু হবে দ্বিতীয় দফার ইজতেমা। এতে অংশ নেবেন সাতপন্থীরা। ১৮ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। ইজতেমার প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে টঙ্গীতে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মধু, আপনি জানেন যে আগামীকালকে ফজরের নামাজের পর আমবাগানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়ে যাবে, কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি ইজতেমা যে ময়দান সেটা কিন্তু কানায় কানায় পূর্ণ। এরপরেও দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা কিন্তু আজকে দিনভরে দলে দলে ইজতেমা ময়দানের দিকে আসছেন। আর এছাড়া বিদেশি যারা মেহমানরা যারা ইজতেমাতে অংশ নেওয়ার কথা রয়েছে তারা সবাই ইজতেমা ময়দানে এসেছেন এবং আজকেও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসবেন, এমনটাই এখানে এই পর্বের যারা পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে মাওলানা জুবায়েরের পন্থী তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে একটু জানাই, সেটা হচ্ছে আগামীকালকে যে ইজতেমাটি শুরু হবে সেটি কিন্তু হচ্ছে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়েরের যারা অনুসারী তারা হচ্ছে আগামীকাল থেকে ইজতেমায় অংশ নেবেন, অর্থাৎ ইজতেমার কার্যক্রম তারা পরিচালনা করবেন এবং আগামী শনিবার দিন আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্ব শেষ হবে এবং শনিবার দিন থেকেই মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি, ভারতের মাওলানা তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী, তার যারা অনুসারীরা আছেন তারা হচ্ছে পরের দুদিনের ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন। আর এখানে আমরা যারা মুসল্লিরা আছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আজকে থেকে কিংবা আগামীকাল থেকে যারা ইজতেমাতে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন তারা যেটি বলছেন তারা 4 দিন ধরে ইজতেমা ময়দানে তারা অবস্থান করবেন এবং অর্থাৎ দুই যে শীর্ষ মুরব্বী তাদের অনুসারীদের পক্ষ থেকে যে বয়ানগুলো তাদের উদ্দেশ্যে দেওয়া হবে সেগুলো তারা শুনবেন। শুধুমাত্র পরিচালনার জন্য হচ্ছে আপনার এখানে দুদিন করে 4 দিন দুজন শীর্ষ মুরব্বীর যারা অনুসারীরা আছেন তারা পরিচালনা করবেন, কিন্তু মুসল্লিরা এখানে অংশ নেবেন। আর আপনি জানেন যে তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমা আয়োজন করা টঙ্গীর যে তুরাগ তীরের যে বিশাল ময়দান রয়েছে 160 একরের মূল ময়দান, সেটি কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মুসল্লিরা প্রতি বছর প্রস্তুত করেন, অর্থাৎ প্যান্ডেল টানিয়ে নিচে কার্পেট বিছিয়ে এইভাবে তারা প্রস্তুত করেন এখানে মুসল্লিদের ইবাদত বন্দিগির জন্য। তো এবারও সেটি একইভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মুসল্লিরা প্রস্তুত করেছেন। তবে আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে যে এই স্বেচ্ছাশ্রমের অংশ নিয়েছেন, অর্থাৎ ইজতেমাতে অংশ নিতে যেসব মুসল্লিরা এসেছেন তারা সবাই এখানে মুসল্লিদের মধ্যে কে মাওলানা জুবায়ের হোসেনের অনুসারী কিংবা কে হচ্ছে আপনার মাওলানা সাদ কান্দলভির অনুসারী সেটি মুসল্লিদের যেটি বলছেন সেটি তাদের কাছে বিবেচ্য নয়। তারা যেটি বলছেন যে আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং সওয়াব হাসিলের জন্য তারা ইজতেমাতে এসেছেন এবং স্বেচ্ছাশ্রমের সঙ্গে অংশ নিয়েছেন। তবে এখানে এই পর্ব পরিচালনার জন্য মাওলানা জুবায়েরের অনুসারী যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছিলাম, ইজতেমা ময়দানে এই মুহূর্তে শুধুমাত্র পরিচালনার কার্যক্রমের সঙ্গে যুক্ত যারা তাদের মধ্যে শুধুমাত্র মাওলানা জুবায়েরের অনুসারীরাই কিন্তু ইজতেমা ময়দানে অবস্থান করছেন। মাওলানা সাদ কান্দলভির অনুসারী যারা তারা ইজতেমা ময়দানে এখন পর্যন্ত আসেননি। তো আমরা জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা কেন আসেননি কিংবা তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না কিনা। তো এখানে তারা যেটি বলেছেন আমাদেরকে সেটা হচ্ছে কাউকে তারা আসতে এখানে বিধিনিষেধ আরোপ করেননি,
তো যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে 2 দিন করে 2 শীর্ষ মুরব্বীর অনুসারে ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন, সে অনুযায়ী হয়তোবা আগামী শনিবার দিন এই পর্বের আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে যে 6 ঘন্টা সময় আপনার দেওয়া হয়েছে প্রশাসনের মাধ্যমে মাঠটি বুঝে নেওয়ার জন্য, তো সেই সময়ের পরে হয়তো যে মুসল্লিরা যারা অর্থাৎ মাওলানা সাদ কান্দলভি অনুসারে যারা আছেন তারা হয়তো ইজতেমা মাঠের দায়িত্ব বুঝে নেবেন। আর এছাড়া এই ইজতেমাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিবারের মতো এবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মধু। ইজতেমার প্রস্তুতির খবর জানাতে টঙ্গী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি ছিলাম এতক্ষণ সেখানে। অহরহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে প্রাণ দিতে হয় সীমান্তের গ্রামের মানুষদের। এবার নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যদের এলোপাতাড়ি গুলিতে মারা যাওয়ায় সীমান্তের জন্ম নেয়ায় অপরাধ, এ কথাটি প্রতিষ্ঠিত করে গেল ঠাকুরগাঁয়ের তাজা 3টি প্রাণ। কিন্তু চোরাচালানের অপবাদে নিয়ে এই মৃত্যু মেনে নিতে নারাজ নিহতদের আত্মীয় স্বজন ও এলাকাবাসী। তারা চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। চোরাপথে সীমান্ত পার করে আনা গরু দাবি করে বেতনা বিওপির 10 কিলোমিটার ভেতরের পহরমপুর গ্রামের মানুষের গরু কেড়ে নেওয়ার সময় প্রতিবাদী মানুষের উপর নির্বিচার গুলি বর্ষণ করে বিজিবি। এতে নিহত 3 জনের একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, একজন শিক্ষক, আরেকজন গা গতরে খাটা কৃষক। কিন্তু নির্দয় হত্যাকাণ্ডের পর তাদের সবাইকে চোরা কারবারি বলে প্রতিষ্ঠিত করা হচ্ছে। তবে এই অপবাদ মেনে নিতে রাজি নন নিহতের আত্মীয় অনাত্মীয়রাও। উনি বলছে যে আমার বাড়ি গরু আমি মেয়ের জন্য বিক্রি করব। ওরা কেউ কথা মানে না মানে পারমিট ওরা হাতের থেকে নিয়ে কাগজ চিরে ফেলাছে। একটা গুলি করার পরেই সাথে সাথে নালাটা ঘুরাই দিছে, ঘুরাই দিয়ে এইভাবে গুলি করছে 4 জন মিলে একসাথে। 10 কিলোমিটার দূরের গ্রামে চোরাচালানের গরু ধরতে এসে বিজিবি সদস্যরা প্রমাণ করেছেন গরুগুলো সীমান্ত অতিক্রম করে আসে তাদেরই ব্যর্থতায়। নিজেদের দায় নিরীহ গ্রামবাসীর ঘাড়ে চাপানোর এই চেষ্টা দুঃখজনক বলে মনে করেন সীমান্ত গ্রামের মানুষেরা। সীমান্তে যারা বাস করে তারা খেটে খাওয়া মানুষ, তারা কোনোদিন এইভাবে করে না। এই এলাকার মানুষ চোরাকারী না, ওরা আসে না এগুলা সাজানো কিছু কথা বলে আমাদেরকে ফাঁসাচ্ছে। বেদনা, কিন্তু একজন শিক্ষিত ছেলে, একজন তরুণ ছেলে গরু চোরের অপবাদ দিয়ে মৃত্যু, এটি মেনে নিতে পারছে না এলাকার মানুষ। ঘটনার 2 দিন পরও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হতাহতদের চোরা কারবারি হিসেবে প্রমাণের চেষ্টা করছে বিজিবি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ফোনে এমন কথাই বলেন বিজিবির কর্মকর্তা। আমরা সবকিছু যাচাই করছি, অবশ্যই কেউ যদি এর জন্য কোনো দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে তো আমরা অবশ্যই ব্যবস্থা নিব। যে আক্রমণটা হয়েছে এটা একদম সম্পূর্ণরূপেই পূর্ব পরিকল্পিত। অবশ্য স্থানীয় সংসদ সদস্য কাউকে রাম রাজত্ব কায়েম করতে দেয়া হবে না উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাসের বাণী শোনান। আমিও কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি এবং আমি আশ্বস্ত হয়েছি যে এটার ন্যায্য বিচার হবে। গত মঙ্গলবার চোরাচালানের গরু সন্দেহে বিজিবি হাট লাগোয়া হুকুম আলীর বাড়ি থেকে গরু নিয়ে যাবার সময় তাদের পরিবারের সদস্যদের সাথে সংঘর্ষে এক পর্যায়ে বিজিবি গুলি বর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে। রতন সরকার, সময় সংবাদ, ঠাকুরগাঁ। সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিজিবির সাউথ ইস্ট রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম শিকদার। সকালে চট্টগ্রামের হালি শহরে বিজিবি সাউথ ইস্ট রিজিওনাল সদর দপ্তরে 4 দিনব্যাপী বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বৈঠকে সীমান্তে মাদক অস্ত্র চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করা সহ বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএসএফ এর মিজোরাম কাচার ফ্রন্টিয়ার মহাপরিদর্শক ডক্টর কানহুয়া চরণ মাহালি। অবৈধভাবে কোনো পারাপারের বিষয়ে আলোচনা হয়েছে, মাদকদ্রব্য কোনোভাবে যেন ঢুকতে না পারে কিংবা মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে, গুলিবর্ষণ, হত্যা সম্পর্কে আলোচনা হয়েছে, কিংবা 150 গজের ভিতরে আমাদের যে নিয়ম আছে সেই 150 গজের কোনো উন্নয়ন, কোনো ডেভেলপমেন্ট হলে সেটা 2 দেশের মতানৈক্যের ভিত্তিতে সেটা হয়ে থাকে, সেই বিষয়ে আমরা আলোকপাত করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। টানা 3য়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।
সকাল 8:30টায় তাকে বহনকারী বিমানটি ঢাকা ছেড়ে যায়। এ সময়ে বিমানবন্দর তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানগণ। আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে। এছাড়া 17 থেকে 19 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সেখানে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি বিনিয়োগের জন্য 2টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সফর শেষে প্রধানমন্ত্রী আগামী 20 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ। সৈকত জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ, আর তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র শহর কক্সবাজারে ভালোবাসার ঢেউ নেমেছে। ভালোবাসার এই বিশেষ দিনটি উপভোগ করতে অনেকে ছুটে এসেছে সৈকতের এই শহরে। সাগর তীরে প্রিয়জনের সাথে ঘুরে বেড়ানো, সমুদ্র স্নান ও প্রিয় কিছু মুহূর্ত ক্যামেরা ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন অনেকে। আবার অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। স্পেশালি ডে, এ কারণে সবাই চায় যে এই দিনটাকে একটু অন্যরকম ভাবে কাটাইতে। ফ্যামিলির ভালোবাসার যে ঐক্যবদ্ধতা আছে এইটার এনজয় করার জন্য ফ্যামিলিকে নিয়ে আমরা আজকে এই কক্সবাজারে চলে আসছি। দুজনে একসাথে ভালোবাসা দিবসে একসাথে থাকতে পারছি, দুজন সমুদ্র সৈকতে কত মানুষের ভিতর কাটাচ্ছি, অনেক ভালো লাগছে। ভালোবাসা দিবস ও সাপ্তাহিক ছুটিতে 3 লাখের অধিক পর্যটক কক্সবাজারে আগমন ঘটেছে বলে জানিয়েছে টুরিস্ট পুলিশ। তাই তাদের নিরাপত্তায় সৈকত ছাড়াও হোটেল মোটেল জোনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। হাজার হাজার মানুষ এখানে কি গোসল করার জন্য আসছে, তো আমাদের লাইফগার্ড অল টাইম আমরা কি আমাদেরকে এখানে সরবরাহ করা যায় যাতে বিপদে না পড়ে। যদি ওনাদের নিরাপত্তা জানা আমরা লাইফগার্ড সদা প্রস্তুত আছি। বিচ বাইকে করে আমাদের টুরিস্ট পুলিশ দৃশ্যমান, ওনারা অনবরত 24 ঘন্টায় আপনার বিচে টুরিস্টদের যাতে কোনো প্রকার ভোগান্তিতে পড়তে না হয় সেই বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ নজরদারি করে যাচ্ছে। সৈকতের 4 শতাধিক হোটেল মোটেলও সেজেছে ভালোবাসার রঙে। তাই তো তারকামানের হোটেলগুলোতে পর্যটকদের আনন্দ দিতে থাকছে নানা ধরনের আয়োজন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মারাত্মক দূষণের কবলে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী। নদীর দুপারে গড়ে ওঠা 3 শতাধিক কলকারখানা আর মহানগরীর ময়লা আবর্জনা দূষণের অন্যতম কারণ। এমন তথ্যই উঠে এসেছে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে। নদী গবেষকরা বলছেন, দূষণের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য। হারিয়ে গেছে অন্তত 30 প্রজাতির মাছ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 300 আরও উপর আসিল, এগুলো আস্তে 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 সব ওইখানে বড়াইতে এখানে চলে যাচ্ছে। দীর্ঘ 22 বছর ধরে বাপদাদার পেশা আঁকড়ে ধরা এই সাম্পান মাঝি আরব আলী নিজ চোখেই দেখেছেন ধীরে ধীরে কিভাবে দূষিত হয়েছে এই কর্ণফুলী নদী। কালো হয়ে পড়েছে নদীর পানি। এখন দেখছেন দূষণের কবলে পড়ে কর্ণফুলী নদীর মরণ দশা। গরু মারা আছে, ছাগল মারা আছে, মুরগি ফার্মের মুরগি এগুলো পৌঁছা টসা সব কিছু এগুলো নদীতে পালাচ্ছে। এই জায়গাটায় কোনো ডাস্টবিন নেই, তাহলে আমরা খেয়ে কি করব? নদীতে ফেলে দিচ্ছি। তো এই দূষণগুলো কিন্তু মানুষ সৃষ্ট। নগরীর 60 লাখ মানুষের পয়ঃবর্জ্য ও গৃহস্থালির 15 থেকে 20 কোটি লিটার দূষিত পানি পড়ছে কর্ণফুলীতে। এছাড়া নদীর পাড়ের শৌচাগারের মলমূত্র ও মরা জীবজন্তু এবং পলিথিন এসে মিশছে নদীতে। নদী গবেষকের মতে দূষণের কারণে হারিয়ে গেছে অন্তত 20 থেকে 25 প্রজাতির মাছ। এই সংকটাপন্নতাই আমাদের প্রমাণ করে দেয় যে আমরা কর্ণফুলীর প্রতি কতটুক নির্লিপ্ত, কতটুক উদাসীন। এই কর্ণফুলীর সংকটই হালদার সংকট। হালদায় এখন মা মাছের মরক ধরেছে, মা মাছ মরে যায়, কাঙ্ক্ষিত ডিম আমরা পাচ্ছি না। দুই পাশে যে শিল্পের চর্চাগুলো হচ্ছে দূষণের জন্য, এই দূষণকে কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করছি না। পরিবেশ অধিদপ্তর বলছে উভয় পারে গড়ে ওঠা অন্তত 3 শতাধিক কলকারখানার তরল বর্জ্য পড়ছে নদীতে। চিহ্নিত করে 3 কোটি টাকা জরিমানা করার পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু কারখানা। তরল বর্জ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে জিরো ডিসচার্জের আওতায় আনা, যেগুলো ক্লাস্টার আছে শিল্প প্রতিষ্ঠান, সেন্ট্রাল ইটিভির মাধ্যমে 100% ট্রিটমেন্ট হয়। এবং ওয়াসার যে তরল বর্জ্য পরিশোধনাগার, সেন্ট্রালি তারা যেন কিছু তরল বর্জ্য পরিশোধনাগার তৈরি করে এবং তরল বর্জ্যটা সরাসরি ইয়েতে না যায়। পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে দূষণ রোধে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে যাতে নদী আবার নতুন করে দূষিত না হয় এবং কেউ যাতে আবার দখল করে না নিতে পারে সে ব্যাপারে আমরা সোচ্চার আছি। চট্টগ্রাম ওয়াসার পয়ঃবর্জ্য শোধনাগার না থাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশসম্মতভাবে না হওয়াকেই দূষণের জন্য দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। শফিকুল আলম, সময় সংবাদ,
চট্টগ্রাম। বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে তৃতীয় ধাপে তৃতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে হাজারীবাগের ঝাউচরে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, মধু, বুড়িগঙ্গা নদীর পাড় দখলমুক্ত করতে আজ নবম দিনের মতো অভিযান অব্যাহত আছে এবং আপনাকে বলে রাখি যে আজকে সকাল থেকে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এই নদীতে যে নাব্যতা সংকট রয়েছে, যেটি আপনি জানেন, এই কারণে কিন্তু স্কেভেটার যে যন্ত্র এটি তীরে পৌঁছাতে দেরি হওয়ার কারণে কিন্তু আজকে কিছুটা বিলম্ব হয়েছে। তারপরেও কিন্তু যথারীতি অন্যান্য দিন যেভাবে অভিযান চলে সেই অভিযানের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আপনি নদীর পাড়ে যে এই ভবনগুলো দেখতে পাচ্ছেন এর অধিকাংশই কিন্তু অবৈধ, কারণ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছেন যে তাদের কোনো অনুমোদন নেওয়া হয়নি, বিশেষ করে রাজুকের কোনো প্ল্যান পাস না করে কিন্তু এইসব ভবনগুলো তৈরি করা হয়েছে। এবং আপনাকে বলে রাখি যে এই আশেপাশের যে ভবনগুলো দেখছেন ধীরে ধীরে মূলত সবগুলোই যেগুলো নদীর কিনার জুড়ে আছে সেগুলো মূলত ভেঙে দেওয়া হবে, তারই এক ধরনের প্রস্তুতি এখনও চলছে। এবং খুব অবাক করার একটা বিষয় আপনাকে বলে রাখি যে এই পাড়েই কিন্তু একটি ভবন রয়েছে, চারতলা ভবন, যেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে এই সম্পত্তি একটি ব্যাংকের কাছে দায়বদ্ধ। কিন্তু এই অর্থে কিন্তু প্রশ্ন উঠেই যায় যে ব্যাংক যখন আসলে ব্যাংক যখন এই ভবনটির ক্ষেত্রে লোন দিয়েছে তখন তারা কোন ধরনের কাগজ দেখে আসলে মূলত এই অনুমোদন দিয়েছে। তো বলা যায় যে এই ভবনটিও কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে, এটি ভেঙে ফেলা হবে। আপনাকে বলে রাখি যে গতকালও কিন্তু তৃতীয় দফার যে দ্বিতীয় দিনের অভিযান ছিল সেটিতে কিন্তু ঝাউচর এলাকার 124টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রস্তুতি আজকে কিছুটা দেরি হলেও হয়তো শতাধিক ভবন গুড়িয়ে না দেওয়া হলেও এর আশেপাশে অর্থাৎ যে এলাকাটা ঝাউচর এলাকা, হাজারীবাগ এবং বসিলা এলাকার আশেপাশের যে ভবনগুলো রয়েছে সেটি মূলত ভাঙা হবে। তো আপনাকে বলে রাখি যে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন তিনি ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তিনি বলছেন যে অন্যান্য দিনের মতোই আজকে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো বলা যায় যে আমরা আরও কিছুক্ষণ নাগাদ দেখতে পাবো যে সত্যিকার অর্থেই যে ভবন ভাঙার কাজটি সেটি পুরোদমে শুরু হবে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। মধু, বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে যে অভিযান চলছিল সেখান থেকে শেষ খবর জানাচ্ছিলেন মুজাহিদ শুভ। আমরা সরাসরি ছিলাম এতক্ষণ সেখানে। তারকাখচিত আবাসিক হোটেল সদৃশ্য সেবার পসরা বসিয়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারছে না কোনো বেসরকারি হাসপাতাল। ভুল চিকিৎসায় হয়রানি ও মৃত্যুভীতি রোগীদের তাই বিদেশমুখী করছে ব্যাপক হারে। এই অবস্থায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিরীক্ষা ও হাসপাতালের প্রতিটি মৃত্যুর তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোহাম্মদ আশরাফুলের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুশয্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও বার্তাটিতে বলা হচ্ছে নাসির উদ্দিনের কথা। লিভারের জটিলতায় দীর্ঘদিন ভুগে পার্শ্ববর্তী দেশের চিকিৎসায় সুস্থ হয়েছিলেন। হঠাৎ অস্বস্তি বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দ্রুত ভর্তির পাশাপাশি ভয় দেখিয়ে ডায়ালাইসিস করতে বাধ্য করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, ডায়ালাইসিসের সময় সিভিয়ার ব্রেন স্ট্রোক করে এখন কাউকেই চিনতে পারছেন না তিনি। সিটি স্ক্যান ও নিউরোলজি চিকিৎসককে দেখাতে চাইলেও রাজি হননি অভিযুক্ত চিকিৎসক ডাক্তার মোসাদ্দেক আহমেদ। দ্রুত হার্টবিট ফল করছে কেন? উনি বললেন মনে হয় মেশিনের কোনো সমস্যা থাকতে পারে। পেশেন্টদের এরকম হয়, আপনি একটা কাজ করেন, বাসায় নিয়ে যান, তারপর দিল্লিতে নিয়ে যাবেন, ব্লাড দিলে উনি সুস্থ হয়ে যাবে। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে সময় টিভির পরিচয় পাবার পর আর ফোন ধরেননি তিনি। ক্যামেরায় এখনই কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। এটা আমরা হঠাৎ করে একটা রিপোর্ট দিতে পারি না, এটা মেডিকেল ম্যাটার, এটা সময় লাগবে। আর ওই পেশেন্ট আমাদের কন্ট্রোলই আছে, কাজে আপনারা ওয়েট করেন। এটা একটা কমিটি করে দেওয়া হয়েছে, রিপোর্টটা যাবে পিএম এর কাছে। সরকারি বেসরকারি হাসপাতালে বারবার ঘটতে থাকা এসব ঘটনায় চিকিৎসা ব্যবস্থায় আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। স্কয়ারের মতো হসপিটালে আমার ভাগ্নির বাচ্চাটাকে রীতিমতো হত্যা করা হয়েছে। তাকে যে এখানে শুধুই যে ভুল চিকিৎসা তা না, একটা নবজাতক শিশুকে যেভাবে যে ধরনের ট্রিটমেন্ট বা যেভাবে তাকে ডেলিভারি করানো হয়েছে, এটা প্রত্যেকটা স্টেজে ভুল ছিল। আপনি একটু আসেন, আমার বাচ্চার অক্সিজেন দেন, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান, আমার বাচ্চারা ফেরত চাই। গোপালাই মারা গেছে আমার সন্তান। ভুল চিকিৎসা রোধে প্রথম থেকেই অপচিকিৎসা বন্ধে সতর্ক হবার আহ্বান বিশেষজ্ঞদের। ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখছেন সেটাকে স্যাম্পলিং দেখা দরকার আছে। হাসপাতালে রোগী মারা গেলে সেটাকে অডিট করতে হবে, সে দেখতে কাগজপত্র পরীক্ষা করে দেখতে হবে।
অপারেশন হয়েছে, এই অপারেশনটা দরকার ছিল কিনা, অপারেশনের পরে যত্ন হয়েছে কিনা। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। যদি আমাদের তদন্তে ধরা পড়ে তখন আমরা সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা ওই ব্যক্তির বিরুদ্ধে শাস্তির সুপারিশ করি এবং বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বাস্তবায়ন করি। বিভিন্ন গবেষণা বলছে চিকিৎসকের অবহেলা আর ভুল চিকিৎসায় বিগত 5 বছরে মৃত্যুর শিকার হয়েছেন 500-র বেশি মানুষ, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। নামি দামি হাসপাতাল সহ বিভিন্ন ধরনের হাসপাতালে এই ধরনের ঘটনা অহরহ ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি বা ক্ষতিপূরণের তেমন কোনো নজির নেই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আব্দুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত 18 কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায়, গতরাত থেকে ইজতেমাগামী মুসল্লিদের চাপ বাড়ায় ভোরে এই যানজট শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। এতে দুর্ভোগে পড়েছেন এ রুটের যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। রাজবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। তারা চাচাতো ভাই। এই ঘটনায় আহত হয়েছেন আরও 11 জন। ভোরে পাংশা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাস বগুড়া থেকে রাজবাড়ির দিকে যাচ্ছিল। শিয়ালডাঙ্গি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত 11 জনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত 2 জনের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পূর্ব বাঁশবাড়িয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামীকাল ফজরের পর আমবায়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলিগ জামায়াতের 54তম বিশ্ব ইজতেমা। মাঠে আছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। সীমান্তে জন্ম নেওয়ার কারণে মরতে হচ্ছে চোরা কারবারি হিসেবে ক্ষোভ ঠাকুরগাঁয়ের বহরমপুর গ্রামবাসীর। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুসজ্জায়। চাকচিক্যপূর্ণ বেসরকারি হাসপাতালে সুযোগ সুবিধা থাকলেও মিলছে না সুচিকিৎসা। হয়রানি ও মৃত্যু ভয়ে রোগীরা বিদেশমুখী। হাসপাতালের মৃত্যুর তদন্তের পরামর্শ বিশেষজ্ঞদের। লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের ভেলায় চড়ে মানব মনে আসে চিরায়ত ভালোবাসা। ধরা দেয় নানা আবেশে। ভালোবাসা দিবসে সমুদ্র সৈকতে কক্সবাজারে হাজারো মানুষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।